স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে স্টুডিও আলোচনা শুরু করতে চাই এনসিপি যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। আপনি নিশ্চয়ই জানেন যে গত 3-4 দিন ধরে বিশেষ করে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার যে বিচার, সেই বিচার চেয়ে পুরো দেশ জুড়ে উত্তাল বিক্ষোভ। কিন্তু আলোচনাটা এভাবে শুরু করতে চাই। আজকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বস্ত করেছেন যে 1 মাসের মধ্যেই রামিসা হত্যার বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে এই যে বিশেষ করে শিশু নির্যাতনের মামলায় যে ঘটনাগুলো হয়, মামলায় সাজা কম হয়, খালাসের হার বেশি। এই বাস্তবতায় প্রধানমন্ত্রীর এই আশ্বাসে আশ্বস্ত হওয়া যায় কিনা, এবং আসলে এই যে মামলার যে দীর্ঘসূত্রিতা বিশেষ করে যে শিশু নির্যাতন, নারী নির্যাতন মামলায় সমস্যাটা কোথায়? আসলে বিচার আসলে দিন শেষে মিলে না কেন, বিলম্বিত হয় কেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে সহ-আলোচক যিনি আছেন তাকেও ধন্যবাদ। দেখেন, বাংলাদেশে এই হলো নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটে, এগুলো হলো লং স্ট্যান্ডিং প্র্যাকটিস। মানুষের মধ্যে অনেক ধরনের আপনার অসচেতনতার আছে, তারপরে বিচারহীনতা আছে। আপনি দেখেন, আসিয়া হত্যাকাণ্ড কিন্তু বাংলাদেশে আলোড়ন তুলেছিল একটা মাগুরাতে। আসিয়া থেকে শুরু করে এই ধরনের শিশু হত্যাকাণ্ড, শিশু ধর্ষণের ঘটনায় আপনার অনেক ধরনের বাংলাদেশের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে সেই বিচারগুলো আপনি দেখেন, যখন ঘটনাটা ঘটে তখন কিছুদিন আলোচনা থাকে, এরপর আলোচনা শেষ হয়ে যায়। তবে আপনার আপনার গত ইন্টারিম সরকার ভালো কাজ করেছে। বাংলাদেশের শিশু ধর্ষণের জন্য বা শিশু নির্যাতনের জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা হয়েছে, এবং যেটাকে বলা হয় শিশু ট্রাইব্যুনাল। শুধুমাত্র শিশু ধর্ষণ বা হত্যার ঘটনা ওখানে বিচার হবে আর কি। এবং এই কারণে বাংলাদেশে এখন এই যে শিশু ধর্ষণের ঘটনাগুলো আপনার এক্সপিডিশিয়াস ট্রায়াল, খুব দ্রুত আপনার বিচার পাওয়ার সুযোগ এখন হয়েছে আর কি। তা আমি মনে করি যে তাহলে আসলে 1 মাসের মধ্যে বিচার নিশ্চিত করা সম্ভব। অবশ্যই সম্ভব, যদি আপনার এখানে মূল সমস্যাটা ইনভেস্টিগেশনে। যখন কোনো ঘটনা ঘটে তখন পুলিশের ইনভেস্টিগেশন করতে অনেক সময় লাগে, আপনার ডিএনএ রিপোর্ট পেতে অনেক সময় লাগে। এখানে কিন্তু মূল ঘটনাগুলো আপনার মেডিকেল রিপোর্ট পেতে অনেক সময় লাগে। এই পুলিশ যখন ইনভেস্টিগেশনটা খুব দ্রুত করে, যদি ডিএনএ রিপোর্টগুলো আপনার এখানে দ্রুত দেওয়া যায়, তাহলে এই বিচারটা আপনার এক্সপেরিয়েন্স করা সম্ভব। আইনমন্ত্রী আজকে বলছিলেন যে সচরাচর ডিএনএ রিপোর্ট পেতে অনেক দেরি হয়, কিন্তু তিনি আশ্বস্ত করেছেন যে 72 ঘন্টার মধ্যে যদি ডিএনএ রিপোর্টটা পাওয়া যায় তাহলে আসলে এখানে একটা বিষয় হলো, যদি ন্যায় বিচার করতে চান ইনভেস্টিগেশনে অনেক সময় একটু সময় বেশি লাগে। তবে বাংলাদেশে যে সময়গুলো এখন লাগে, এগুলো আমাদের ইচ্ছা করে আমরা লাগাই সময়গুলো, আমরা ইচ্ছা করে ডিএনএ রিপোর্টগুলো আমরা পাই না। এরকমও ঘটনা আছে, আপনার ঘটনা ঘটছে কিন্তু বাদী পক্ষ ভিকটিম পক্ষ যখন এই ডিএনএ রিপোর্টের পিছিয়ে ঘুরতে হয়, তাকে পুলিশের দায়িত্ব হলো আপনার ডিএনএ রিপোর্ট হওয়ার পরে এটা তার নিজ দায়িত্বে নিয়ে আসা, অথবা ডিএনএ ল্যাব থেকে নিজ দায়িত্বে এটা প্রেরণ করা। এখানে সিআইডির অনেক ফাংশন থাকে আর কি। যদি পুলিশ তৎপর হয়ে ইনভেস্টিগেশন করে খুব দ্রুত সময়ের মধ্যে এই আপনার চার্জশিটগুলো দিয়ে দিতে পারে, তাহলে এই বিচারগুলো হতে বেশি সময় লাগে না। কিন্তু আমার এরকম অনেক দেখা আছে, আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই, সেটা হলো অনেক ধরনের ভিকটিম পরিবার এই ডিএনএ রিপোর্ট কোথায় হচ্ছে সেখানে দৌড়াচ্ছে, চার্জশিট কেন দিচ্ছে না সেখানে দৌড়াচ্ছে, এরপরে আপনার এখানে মেডিকেল রিপোর্ট কেন পাওয়া যাচ্ছে না সেখানে দৌড়াচ্ছে। এই দৌড়াতে এই প্রত্যেকটা ভিকটিম পরিবার একদম হাঁপিয়ে ওঠে, এবং শেষ পর্যায়ে এরকম হয় যে ভাই আমার আর বিচার লাগবে না, আমি নতুন করে আবার ভিকটিম হতে চাই না। এই ধরনের সমস্যা বাংলাদেশে হচ্ছে। আবার আসবো আপনার কাছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এই যে মুজাহিদুল ইসলাম শাহিন বলছিলেন, বা আমরা জানি যে হাল ছেড়ে দেওয়া, এক পর্যায়ে ন্যায় বিচার না পেয়ে বা বিচারের যে দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে গিয়ে যে ভিকটিম পরিবারই হাল ছেড়ে দেয়, সেই জায়গায় প্রধানমন্ত্রী নিজে যখন আজকে আশ্বস্ত করেন, আসলে আশায় বুক বাঁধা যায় কিনা, এবং এই যে পুরো যেই একটি দেশ জুড়ে যে বিক্ষোভ। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ আলোচকেও শুভেচ্ছা। বাংলাদেশে যে কোনো লোমহর্ষক ঘটনার পরেই কিছু আলোচনা, সেমিনার, প্রতিবাদ, বিক্ষোভ এগুলো হয়, খুব আলোচনা হয়। এরপরে মনে হয় যে এরকম যে সরকার থেকে শুরু করে জনগণ এমন একটা শপথ নিল, মনে হচ্ছে যে এই অন্যায় আর পাপগুলো আর কখনো হবে না। কিন্তু দুঃখজনক হলেও বিষয় যে এরকম বর্বরতা আমাদের সমাজে মাঝে মাঝে ঘটে। প্রথম দিনের ঘটনাটা আপনার মনে করা উচিত যে রামিসার বাবা খুব আক্ষেপ করে বলছিলেন যে আমি বিচার চাই না, কারণ আপনারা করতে পারবেন না। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, একজন অভিমান, আক্ষেপ। কতটা আক্ষেপ বা অভিমান থেকে একজন বাবা এভাবে বলতে পারে? বাবা যে খুব লেখাপড়া জানা মানুষ তাও না, বাবা যে খুব সমাজের উঁচু শ্রেণীর মানুষ তাও না,
কিন্তু বাবা হিসেবেই তার মন থেকে মুখ থেকে এই কথাটা বের হয়েছে। এবং স্বাভাবিকভাবে অনেকেই মনে করেছিল যে হ্যাঁ এই লোকটার কথাই ঠিক, কারণ আমরা দেখেছি অতীতে এরকম ঘটনা ঘটেছে। রাষ্ট্রপ্রধান 3-4 দিন পরে একটু ডেকে নিয়ে আসছেন অফিসে, এসে একটু মুখ মোছা, পেট পোছা, হাত পাও একটু ঘোরায় গেড়ায় কিছু অর্থ অনুদান দিয়ে তারপরে চলে আসছে। সপ্তাহখানেক আলোচনার পর আবার সব শেষ হয়ে যায়। এরকমটা তো চলতে পারে না। সেইখানটাতে এখানে যে বিষয়টা ঘটছে, যে এই কয়েকটা ঘটনা কিন্তু বেশ কিছুদিনের মধ্যে ঘটেছে। চট্টগ্রামের ঘটনা তো আছেই। তো এখানে যখন শুরুটা হয়েছে এরকম যে ঘটনাটা ঘটার সাথে সাথে দেখা গেছে যে কোথাও পাওয়া যায় না, একেবারে বর্ডার পর্যন্ত সিল করা হয়ে গেছে, কিন্তু বর্ডার পার হয়ে চলে গেছে, এরকম ঘটনাগুলি ঘটে। এটা দেখেন যে সরকারের আন্তরিকতা এবং প্রচেষ্টার কারণে সেই দিনই গ্রেফতার হয়েছে, সেই দিনই চালান হয়েছে। এবং ওই যে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেকে নেওয়ার যে সংস্কৃতি, সেখান থেকে বের হয়ে প্রধানমন্ত্রী নিজে সেখানে চলে গেলেন। ওই যে প্রধানমন্ত্রী নিজে চলে যাওয়াটা, ওর থেকেই কিন্তু দেখবেন রামিসার বাবা এবং পরিবারের বক্তব্যটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে তাদের ধারণাটা আসলে ভুল প্রমাণ করতে সমর্থ হয়েছেন প্রধানমন্ত্রী তার উদ্যোগের মধ্য দিয়ে। এবং এই যে ডিএনএ টেস্টের কথা বলা হলো, এটা মনে হয় আজকের মধ্যে দিয়ে দেওয়ার কথা, এবং রোববারের মধ্যে চার্জশিট হওয়ার কথা, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 মাসের মধ্যে এই বিচারটা নিশ্চিত এবং সর্বোচ্চ শাস্তিও নিশ্চিত করতে হবে। এই যে এটার মধ্যে যেরকম প্রত্যাশার আলো দেখা গিয়েছে, অতীতে সেটা হচ্ছে যে বিচারহীনতার সংস্কৃতির কারণেই আমরা এই জাতীয় ঘটনাগুলো আসলে মীমাংসা করতে পারিনি। এই ঘটনাগুলো পুনরাবৃত্তি তো কোনো না কোনো কারণে হয়ই, কিন্তু এটার যে আস্তে আস্তে নিঃশেষ করে দেওয়ার যে প্রবণতা, সেটা আমরা সৃষ্টি করতে পারি না এই বিচারহীনতার কালচারের কারণে। কারণ এই আসামিদেরকে তখন বিভিন্নভাবে প্রভাবশালীরা এই আসামিদের পক্ষে কাজ করে। প্রভাবশালী আইনজীবী, সেখানে আইনজীবীরাও বলেছেন যে কোনো আইনজীবী তার পক্ষে লড়াই করবেন না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আমরা এই দৃষ্টান্ত যদি স্থাপন করতে পারি পরপর অনেকগুলো, তাহলে আমাদের এই সাধারণ মানুষের যে আক্ষেপ, যে মনের যে ভাব প্রকাশের যে মানে এটা কি বলবো, বর্বরতা, তো নিঃসন্দেহে এই বর্বরতার জবাব আমরা দিতে পারবো। জি, মজিবুল ইসলাম শাহীন, আমরা কি আসলে বর্বরতার জবাব দিতে পারবো কিনা, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো কিনা? এবং প্রধানমন্ত্রীর আরেকটি মন্তব্য যে রামিসা হত্যাকাণ্ড নিয়ে কেউ আবার একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, এই জায়গাটিতে এখানে প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন যে অরাজক পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, কথাটা আমি মোটেই সমর্থন করি না। কেন করি না? যদি আমরা প্রতিবাদ না করতাম, যদি আমরা কথা না বলতাম, তাহলে কিন্তু এই আয়োজন হতো না। আপনি দেখেন এই 1 মাসের মধ্যে বাংলাদেশে আরও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, কিন্তু ওইটা কি আলোচনায় আসছে? কেন আসে নাই? আপনারা মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন, মিডিয়ার লোকজন যারা আছেন, এরা ঘটনাকে নিয়ে আসছেন সামনে, আমরা প্রতিবাদ জানাইছি। সুতরাং এখানে বিচারটা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী ভূমিকা নিয়েছেন, প্রধানমন্ত্রী বাসায় গিয়েছেন। প্রধানমন্ত্রী কয়জনের বাসায় যাবেন? বাংলাদেশে যদি আইনের শাসন যদি নিশ্চিত করা না যায়, ন্যায় বিচার যদি নিশ্চিত করা না যায়, তাহলে প্রধানমন্ত্রী কয়জনের বাড়িতে গিয়ে তার সেইটা প্রতিরোধ করবেন? আপনি দেখেন পত্রপত্রিকা আসছে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে গিয়ে নারী ধর্ষণ হয়েছে। ফ্যামিলি কার্ড নিতে গিয়ে আপনার একটা প্রলোভনে পড়ে এখানে হয়েছে, ধর্ষণ হয়েছে। এরপরে গত এই আপনার 1 সপ্তাহ যাবৎ কিন্তু আপনি দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বড় নেতার জন্য একটু অল্প বয়সী মেয়ে দরকার। তো এই ধরনের বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশে যদি রাজনৈতিক সংস্কৃতিতে এই সমস্যাগুলো যদি সমাধান করা না যায়, তাহলে এই সমস্যা কিন্তু ওই 1-2টা ঘটনা দিয়ে বিচার দিয়ে কিন্তু শেষ হবে না। আমি মনে করি বাংলাদেশের এই যে আপনার শুধু একটা ঘটনা না, আসিয়া বা রামিসার বিষয় না, যদি শিশু নির্যাতনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট আপনার সময়সীমা বেঁধে দেওয়া হয়, বা যে কোনো ধর্ষণের ক্ষেত্রে, বা যে কোনো আপনার হত্যার ক্ষেত্রে, যে আপনার ডিএনএ রিপোর্ট দিতে হবে এই সময়ের মধ্যে, আপনার ফরেন্সিক রিপোর্ট দিতে হবে এই সময়ের মধ্যে, এরপরে হলো আপনার চার্জশিট দিতে হবে এই সময়ের মধ্যে, না দিতে পারলে সেই অফিসারকে জবাবদিহি করতে হবে। কেন এটা হবে না? কেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে? কেন বাবাকে মাকে পুলিশের কাছে যেতে হবে যে আমার হলো চার্জশিট কবে দিবেন, রিপোর্ট কবে দিবেন? যদি এরকম কোনো ঘটনা হয় যে কোনো ক্লু পাচ্ছি না, তখন ইনভেস্টিগেশন আপনি সময় নিতে পারেন। তো যেখানে স্পষ্ট পারপেট্রেটরের সন্ধান পাওয়া যায়, যেখানে ডিএনএ রিপোর্ট ডিএনএ স্যাম্পলে মিলে যায়, যেখানে ফরেন্সিক রিপোর্টে আঘাতের চিহ্নগুলো স্পষ্ট করে চলে আসে, সুতরাং আপনার তো এখানে ডিলে করার কোনো সুযোগ নেই। এই জন্য বাংলাদেশের যে কাঠামো, যে আইনি কাঠামো আছে, এই আইন কিন্তু আছে,
কিন্তু আইনের প্রয়োগ নাই। এই প্রয়োগ যদি বাস্তবায়ন না হয়, প্রয়োগ যদি না হয়, তাহলে এই সমস্যাগুলোর সমাধান কোনোদিনই হবে না। এই সরকারের বয়স 3 মাসের অল্প কিছু বেশি, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের এনসিপির মূল্যায়ন কি? এনসিপির মূল্যায়ন খুবই ক্লিয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের কাজ বাদ দিয়ে তিনি সংবিধানের উপরে মানুষকে পড়াচ্ছেন, সে জাতিকে সংবিধান শেখাচ্ছেন, কিন্তু তার আইন শৃঙ্খলা বাংলাদেশে খুবই একদম ডাউন পর্যায়ে আছে। আপনি দেখেন গতকালকে কিন্তু ঝিনাইদহে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে হামলা হলো। কখন হামলা হয়েছে, সে কি বলেছে? নাসিরুদ্দিন পাটোয়ারি মসজিদ থেকে বের হচ্ছে, বের হওয়ার সময় নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশে মানুষজন তাকে চিনে, একজন মানুষ তার সাথে কথা বলতে চায়। তো মসজিদ থেকে বের হওয়ার সময় যখন ক্রাউড হয়, তখন সেই ক্রাউডের মধ্যে গিয়ে আপনি হামলা করার কি দরকার ছিল বিনা উস্কানিতে? ওখানে কি নাসিরুদ্দিন পাটোয়ারি কিছু বলেছে? আর বাংলাদেশের গণতান্ত্রিক দেশ, সেখানে তো নাসিরুদ্দিন পাটোয়ারি কথা বলতে পারে, আমরা কথা বলতে পারি, সরকারের সমালোচনা করব, মানে প্রধানমন্ত্রীর সমালোচনা করব। আপনি দেখেন শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে বিএনপির একজন নেতা রাজশাহীতে, চাঁদ নামে, উনি এবার এমপিও হয়েছে। পরবর্তীতে ওই হুমকির কারণে তাকে জেলে নিয়ে তাকে অনেক মাস তাকে জেলে থাকতে হয়েছে, তাকে জেল থেকে বের হতে দেওয়া হয়নি, আরও মামলা দেওয়া হয়েছে। তা আপনি যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যদি সমালোচনামূলক কথা যদি না বলে, তাহলে তো এই সরকার তো আবার একটা ফেসিস্ট সরকার হয়ে যাবে। এই জন্য জনগণ যদি কথা বলে, অন্যান্য রাজনৈতিক দল যদি কথা বলে, তাদেরকে তো আপনি বাড়িতে করতে পারেন না, তাদের উপরে আপনি হামলা করতে পারেন না, বা আপনি আপনার কর্মী লেইলে দিতে পারেন না। সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি 3 মাসে সরকারের যেটা উন্নতি হওয়ার কথা ছিল, এটা মোটেই আমরা দেখতে পাচ্ছি না, বরং আরো মব কালচার তৈরি হচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার বিষয়টা আরো পরে বিস্তারিত একটু আলোচনা যাব। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এই যে 3 মাস অল্প কিছুদিন বেশি এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর, নাজুক, একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না এনসিপির যুগ্ম আহ্বায়ক বা এনসিপি সামগ্রিকভাবে? হ্যাঁ, 3 মাসের একটু সময় বেশি হয়েছে এবং সরকার এই 3 মাসের মধ্যে যে একেবারে সমস্ত কিছুর সফলতা দেখিয়েছে আমি সেটা মনে করি না। কিন্তু দীর্ঘদিনের এই ভঙ্গুর দশা, নৈরাজ্যপূর্ণ যে দেশ, সেই দেশকে একটু ট্র্যাকে আনার জন্য যে সময়টা প্রয়োজন, সেই সময়টা তো জনগণ দিতে চায় এবং চেষ্টা করছে কিনা। যে আমার সহ-আলোচক একটু আগে বললেন না যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আইন শেখাচ্ছেন নিজের কাজ বাদ দিয়ে, তার নিজের কাজ বাদ দিয়ে। এখন নিজের কাজ বাদ দিয়ে কি সংসদে যাওয়া বন্ধ করে দেবে? মানে যিনি মন্ত্রী তিনি কি সংসদে যাবেন না? সংসদে গেলে তার প্রয়োজনীয় কথার উত্তর কি তিনি দেবেন না? আর সেখানে যদি কোনো আইনের ব্যাখ্যা আসে, উনি আইনের ব্যাখ্যা দেবেন না। তাই এই যে আমরা বিচারের কথা বলতেছি, আইনের কথা বলতেছি, সংস্কারের কথা বলছি, সেটাও তো আইনের ব্যাখ্যা দাবি রাখে। তো বিরোধিতার অর্থেই বিরোধিতা করা, কোনো কিছু পাইলেই যাকে আমি দেখতে পারি না তার উপরে চালায়া দেওয়া, এই সংস্কৃতিটাও বন্ধ করা উচিত। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো, উনি যে ব্যাখ্যাগুলো দেন, ওই ব্যাখ্যার উপরে, সংশ্লিষ্ট ব্যাখ্যার উপরে যদি কোনো পর্যবেক্ষণ থাকে, যথাযথ পর্যবেক্ষণ না দিয়ে, ওই না পারার কারণে আমরা ছোটবেলায় দেখতাম যে বড় ভাইয়ের ছোট ভাই মারামারি করে, বড় ভাই ওই ছোট ভাই নিচে পড়ছে, এখন নিচের থেকে বলতেছে চৈত্র মাসের রৌদ্র বুঝো কেমন, তো সে তো পারতেছে না। এখন এই জাতীয় ইয়াতে যদি জাতীয় রাজনীতিও প্রবেশ করে, সেটা দুঃখজনক। মোদ্দা কথা হচ্ছে আইন শৃঙ্খলার আপনার পুলিশের যে পরিস্থিতিটা ছিল এই 5 তারিখের পর থেকে, সেই পরিস্থিতির পরে এসে এখনও তো সেই ভয়াবহ রকমের আগ্রাসীর মধ্যেই কিন্তু প্রশাসন পরিচালিত হচ্ছে। সেখানে হুট করে রাতারাতি করে কোনো কিছু করা যাবে সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না। প্রত্যাশা থাকলেও বাস্তবায়ন করা কঠিন। সেই জায়গাটা হচ্ছে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে কিনা, এটা কিন্তু জনগণ বিচার করবে। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন কিনা, অন্যান্য মন্ত্রীরা চেষ্টা করছেন কিনা সেখান থেকে বের হতে, সেটা কিন্তু আপনি 3 মাসের কার্যক্রম যদি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন। সো আমি আবারও বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই অবনতি হয়েছে, আছে, এবং এটিকে উত্তরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের সকলকে সেখানে সহযোগিতা করা। কিন্তু এই যে এই বাস্তবতায় ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হলো, ডিম নিক্ষেপ হলো, অভিযোগ তিনি সরাসরি ছাত্রদল, স্থানীয় ছাত্রদল, যুবদল, তাদের বিরুদ্ধে ছাত্রদলের 8 নেতাকে আসামি করে মামলাও হয়েছে। মানে বিএনপি কি তাহলে, মানে এনসিপি বলছে আর কি, বিএনপি কি তাহলে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না? দেখুন, একজন রাজনৈতিক নেতা যেখানেই যাক, যে কোনো কারণেই হোক, তার উপরে হামলা বা আক্রমণ, এটা কোনো অবস্থায় একটি গণতান্ত্রিক পরিবেশের
জন্য সহায়ক না। আমি অন্তত এটাকে সমর্থন করি না। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যেরকম বলেছেন যে তার 8 জনের বিরুদ্ধে মামলা করেছে, আমার কাছেও তো ডকুমেন্টারি ছবি আছে যে যেই 2 জনের পিস্তল উঁচিয়ে, যেখানে পিস্তল দেখা যাচ্ছে, বিকাল থেকে সেই 2 জনের রাজনৈতিক পরিচয়, ভিডিওগুলো সমাজের সেই 2 জনের রাজনৈতিক পরিচয় কিন্তু আমার কাছে আছে। ছিল আপনার কাছে যাব আমি এরপরে সেই 2 জনের যেখান থেকে একের ছবিটা দিয়ে সেখান থেকে স্পেসিফিক বলা হচ্ছে যে ওই 2 জন, একজন হচ্ছেন সিয়াম উদ্দিন তুর্য, লিখে দিছে পাঞ্জাবি পরিহিত, এবং পিতা হচ্ছেন জামাত নেতা সল্টু মাস্টার, শিক্ষক বদরগঞ্জ মাদ্রাসা। দ্বিতীয় হচ্ছে আশিক, টি শার্ট পরিহিত, তাদের ফেসবুক থেকে নেওয়া। আশিক টি শার্ট পরিহিত, তিনি শিবির নেতা, কাষ্টসাগরা গ্রাম। এই যে পরিচয়গুলো, তাহলে আমরা কি ধরে নিতে পারি যে নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতি করেন? এবং তার যে বক্তব্য বিবৃতি গত কয়েক মাসে পর্যন্ত আগের থেকেই, এবং যে কেউ কোনো রাজনৈতিক কর্মী, আমি নিজে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সেজন্য রাজনৈতিক নেতা হিসেবে তার বক্তব্য প্রচার হয়, তার ভাষা, শব্দ, বডি ল্যাঙ্গুয়েজ, আমি লজ্জাবোধ করি, আমি লজ্জিত। এখন সেইখান থেকে আপনি দেখেন, আপনি বলবেন যে অবাধ গণতান্ত্রিক সুবিধা নিয়ে যে যাই কথা বলতে পারে, সেখানে বলতে পারে যে একবার তো ডিজিএফআই মাজা ভেঙে দিয়েছিল, কোমর ভেঙে দিয়েছিল, এবার যে কে ভাঙবে, কারা ভাঙবে, কোন দিক দিয়ে ভাঙবে, এটা কোনো ভাষা, এটা শালীনতার কোনো পর্ব হতে পারে? তো এখন যেই লোককে আপনি বলবেন, সেই লোকটা যদি ধরেন তার থেকে একটু জনপ্রিয়তা কম, তারেক রহমানের জনপ্রিয়তার নিশ্চয় নাসিরউদ্দিন পাটোয়ারির থেকে বেশি হওয়ার কথা না, কমই, তাই না? তো কম যদি হয় তাহলে 2-4 জন তো আছে তার সমর্থক, তো 2-4 জন সমর্থকের গায়ে তো এটা তীরের মতো বিঁধে যায়। বুঝলাম নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক বড় নেতা, অনেক খুব পপুলার, সারা বাংলাদেশ তাকে নিয়ে খুব চিন্তিত, সামনে নাকি কি হবে, বুঝলাম। কিন্তু এটা কি শালীনতার কোনো পর্যায়ের মধ্যে পড়ে? একজন নেতা আরেকজন নেতা, কোন মাপের নেতাকে সেটা আমি বলবো না, সেটা জনগণ। সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা তো হতেই হবে, সমালোচনা না হলে দেশ চলবে কীভাবে? সমালোচনা কিন্তু আছে যে ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি বলি বা এনসিপির অনেক তরুণ নেতা অনেক সময় এমন ভাষায় কথা বলেন, ঠিক শালীনতার গণ্ডি ছাড়িয়ে যায় কিনা। জি ধন্যবাদ আপনাকে। এর কথার উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলে আসি, নাসির ভাইয়ের উত্তর দিয়ে আসি যে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অনেক কথা বলছেন, তার উত্তর দিতে না পেরে। উত্তর দেওয়ার মানে কি বুঝায়? ওখানে কি মারামারি করতে হবে? আমাদের যারা বিরোধী দলে আছেন তারা চমৎকারভাবে তাদের বক্তব্যগুলো রিফিউট করেছেন। তারা কেন জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, কেন গুম অধ্যাদেশ বাস্তবায়ন করেন নাই, বাতিল করে দিয়েছেন, কেন মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন, স্পষ্ট করে কিন্তু ওখানে বলা হয়েছে। এখন যদি সেটা বিরোধীদের মানে এই হয় যে মারামারি করতে হবে, তাহলে তো সেটা আমরা পারবো না বা করা সম্ভব না। আর আপনি দেখেন আইনমন্ত্রী আইনের ব্যাখ্যার সময় সংসদে আইনের ব্যাখ্যা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ আইনমন্ত্রী প্রেজেন্ট, তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, তিনি নামি দামি অ্যাডভোকেট, যেন অ্যাডভোকেট না। সুতরাং আইনমন্ত্রীর মুখের ভাষা কেড়ে নিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্সার দেয় এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন খারাপ থাকে, তখন আমরা এই কথা বলতেই পারি যে উনি ওনার নিজ দায়িত্ব পালন না করে সে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে। সুতরাং দায়িত্ব চেঞ্জ করে দেওয়া মনে হয় ভালো, আর তাহলে মানে আইন মন্ত্রণালয় ভালো চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। দ্বিতীয় বিষয় হলো, ভাই বলেছেন যে আপনার ঝিনাইদার ঘটনায় যে কোমর থেকে কে কি মানে পিস্তল বের করছেন, ভাই যে নিউজটা দেখে এই কথাটা বললেন, সেখানে কিন্তু সেই বাংলা ট্রিবিউনের নিউজের হেডলাইনটা কি, নাসিরউদ্দিনের উপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা 2 জনের পরিচয় মিলেছে। কি বের করা, কিছু বের করা, ওখানে একটা বক্তব্য দেওয়া হয়েছে, এটা হলো সেলফ ডিফেন্স স্টিক, একটা পকেট থেকে বের করছে, অনেক সময় সেলফ ডিফেন্সের জন্য মানে লাগে বা রাখতে হয়। এখন পিস্তল বের করা আর সেলফ ডিফেন্স স্টিক বের করা, একটা লাঠি বের করা তো এক কথা না। এই জন্য বাংলাদেশে আপনি দেখবেন সয়লাভ হয়ে গেছে, পিস্তল বের করছে, আসলে এখন পর্যন্ত কোনো পিস্তলের সন্ধানই পাওয়া যায়নি, এবং নিউজেও কিন্তু কেউ ক্লিয়ার করে বলছে না যে এটা পিস্তল ছিল। এটা একটা বিষয়। থার্ড যে পয়েন্ট আপনি বলছেন যে সমালোচনা করা যাবে কিনা, কিন্তু শালীনতার মধ্য থেকে, হ্যাঁ আপনার সাথে খুবই একমত এবং ভাইয়ের সাথেও একমত এই বিষয়ে, যে রাজনৈতিক সমালোচনা অবশ্যই সেটা আমার সংস্কারের উদ্দেশ্যে হওয়া উচিত, যেকোনো বিষয়, এবং সেটা আপনার হলো গালিগালাজের পর্যায়ে যেন না যায়। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন এই ঘটনা কিন্তু অহরহ ঘটছে। আপনি দেখেন এই যে যুবদলের নয়ন, তিনি কোন ভাষায় মাহফুজ আলমকে আপনি স্লোগান দিয়েছে, আপনার মনে আছে?
আপনি হলো মানে এর আগে কাউয়াকাদের বলা হতো, এই ধরনের ল্যাঙ্গুয়েজ তো বাংলাদেশে অহরহ আছে এবং চলছে। সেটা আপনি শুধু এনসিপিকে বলেন সেটা কিন্তু না, বিএনপির মধ্যে অনেক নেতা যা আজে বাজে বক্তব্য দিয়ে স্লোগান দিচ্ছে, এগুলো তো সংস্কৃতি আপনার তো চর্চা হচ্ছে। আপনি আমাকে আজকে বলছেন, কালকে আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি, এভাবে করে চলছে। আমি মনে করি সব ধরনের রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছে সবার সচেতন হওয়া উচিত এবং ভাষা ব্যবহার, সংস্কৃতির বদল হওয়া উচিত। বাক্য ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা উচিত। যখন কেউ একজন বলে তখন তার পাল্টা রিপ্লাই চলে আসে। এখন আমরা তো মানে সভ্যতার দিক থেকে এখনো পুরোপুরি সভ্য হতে পারি নাই, যে কারণে এই চর্চা কিন্তু চলছে এবং সেই চর্চা বন্ধ হওয়া উচিত, আমি এটাও মনে করি। জি, গতকাল বিকেলে যখন এই ঘটনা ঘটলো তারপর আপনাদের এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছেন, ভায়োলেন্স চাইলে আমাদের চেয়ে বেশি কেউ পারবে না। এই ধরনের মন্তব্য আসলে এই ধরনের উত্তেজনাকে আরও বেশি বাড়িয়ে দেয় কিনা, পরিস্থিতি আরও বেশি জটিল করে তোলে কিনা? না না, অবশ্যই না। আপনি দেখেন আসিফ মাহমুদ সজীব যে কথাটা বলছেন, আপনি দেখেন যখন আপনার পাটের উপরে হামলা হলো, হামলা হওয়ার পরে তারা থানায় গেলেন মামলা করতে, সেই থানায় গিয়ে আপনার ভাঙচুর করতেছে, থানায় আবার হামলা করছে ওদের উপরে, আবার তাকে মেরেছে এবং আপনার এনসিপির যারা নেতৃবৃন্দ ছিল সবাইকে আবার মেরেছে। এবং আপনি দেখবেন ভিডিওতে স্পষ্ট করে দেখা যাচ্ছে ওই যে ছাত্রদল যুবদলের নেতৃত্বে থানার গেট ভেঙে থানার মধ্যে গিয়ে হামলা করেছে। তো যখন আপনি একটা মানে অন্যায় করছেন, আপনাকে আমি যদি পাল্টা হুঙ্কারও না দিই তাহলে আপনি কি মানে কি বলে আপনি হলো মানে থামবেন কিনা? আমি হলো পাল্টা হামলা করছি না, আমি মার খেয়েই যাচ্ছি, আমি যদি কথাও বলতে না পারি তাহলে কেমনে হবে? আমাকে তো কিছু বলতে হবে, হামলার বিষয়ে তো আমাকে তো প্রতিবাদ করতে হবে। এই জায়গাটিতে একটু শুনে আসি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, যে অন্যায় হলে কি আমি ন্যূনতম এই জায়গাটিতে বলছিলেন? হ্যাঁ, না, এখানে যেটা হয়েছে থানায় দুপক্ষই গিয়েছিল, দুপক্ষই মামলা করার জন্য গিয়েছে। তো সেখানে গিয়ে আসলে একটু আগের ঘটনা, তো সেখানে একটু বাদানুবাদ হওয়া এটা খুব স্বাভাবিক জিনিস। ওইখানে বিষয়টা এরকম ছিল না এবং পুলিশই কিন্তু প্রোটেকশন দিয়েছে। পুলিশ কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি সহ তার সাথে লোকজনদের, এখন এই যে সেলফ ডিফেন্স স্টিক, এটা নিশ্চয়তা, এটা কে নিশ্চয়তা দিল? পকেটের মধ্যে যেটা দেখা যাচ্ছে, আর ওখানে গেছে জুম্মা নামাজ পড়তে, জুম্মা নামাজের সময় সেলফ ডিফেন্স স্টিক নিয়ে যাবে কেন? সন্দেহটাতে এই জায়গাটাতে, যে তাহলে রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য নিজেরাই কি এরকম কোনো আয়োজন করেছেন কিনা, যে অনেকদিন একটু ঠান্ডা ঠান্ডা আছে, বক্তৃতা তো অনেক দিতেছি, একবার বলতেছি এইটা করবো, একবার বলতেছি জিয়াউর রহমানের পোলারে শেষ করে ফেলবো, এই সেই অনেক ভাষায় তো কথা বলতেছে, কাজ হইতেছে না। এখন দেখি যে এইখানে একটু গোলমাল করা যায় কিনা। এবং দেখেন ভুলের ইয়েগুলি কি, এলাকাটা হচ্ছে ঝিনাইদহ 2, বলতেছে আইনমন্ত্রী এলাকা, মানে একেবারে এমনভাবে শুধু টার্গেটটাই যেন ভাইরাল হওয়া, এটা একটা রোগে পরিণত হয়েছে কিছু কিছু তরুণ রাজনীতিবিদ আমাদের। এই যে ধরেন ভায়োলেন্স, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বয়সে যাই হন না কেন একজন উপদেষ্টা থেকে যাওয়ার পরে উনি তো জাতীয় নেতার মর্যাদা, এনসিপির মুখপাত্র তিনি। হ্যাঁ, তো সে বলছে ভায়োলেন্স যদি চান তাহলে আমাদের মতো ভায়োলেন্স করি, এটা দেখায় দিছি ভায়োলেন্স। তো এই যে ভাষাগুলো এমন পর্যায় থেকে, তার কথাবার্তা অতটা না, সে কিন্তু মেপে মেপে কথা বলার চেষ্টা করে। তো এই ভায়োলেন্স শব্দটার অর্থটা কি দাঁড়ায়? ওখানে যদি কেউ এ ধরনের কাজ করেও থাকে বা যারাই করেছে তাদের বিচারের আওতায় আনা হোক, আমি নিজেও সেটা দাবি জানাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে একজন রাজনৈতিক নেতা, তার উপরে যদি অন্যায়ভাবে বিনা কারণে কেউ যদি এ ধরনের আক্রমণ করে থাকে, তার তদন্ত হওয়া উচিত, বিচার করা উচিত, গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। আমি নির্দ্বিধায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বলছেন, একটু যদি স্পষ্ট করতেন। না, আমার কথা জুমার নামাজ পড়তে গেছে, সেখানে কেন আপনার এই ধরনের স্টিক নিয়ে যেতে, ওনার ভাষা অনুযায়ী। ওখানে তো আপনার মিডিয়ার কল্যাণেই আমরা জেনেছি যে এটা ছিল একেবারে সরাসরি আর্মস এবং সেটা পিস্তল, এবং ওগুলো নিয়েই যাওয়া হয়েছে সেখানে একটা গোলমাল বাঁধানোর জন্য, এরপরে একটা অরাজকতা তৈরি করা, বিভিন্ন জায়গায় যেটা করা হচ্ছে। আপনি ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যেদিন আমির স্যার বাবার বাসায় গেলেন মিরপুরে, সেখানে প্রধানমন্ত্রী যদি ওইভাবে এই প্রায় অর্ধ কিলোমিটার সমস্ত জায়গা ফাঁকা করে তিনি যদি এখানে যেতে পারতেন, যেতে চাইতেন, যেতে পারতেন না, তিনি তো যান নাই বা কোথাও যান না। তো ওই জায়গাটায় আপনার অল্প একটু এই ব্যবধানে অল্প জায়গার মধ্যে সেখানে ভুয়া ভুয়া স্লোগানটা কি দিল? সাধারণ মানুষ দিয়েছে, এলাকাবাসী দিয়েছে, তারা তো বরং অনেকে খুশিতে আত্মহারা ছিলেন যে প্রধানমন্ত্রী আমাদের এলাকায় এসছেন এবং এই ছোট্ট একটা বাসায় তিনি প্রবেশ করছেন সহমর্মিতা জানানোর জন্য। তাহলে ভুয়া ভুয়া স্লোগানটা কারা দিল, কেন দিল? 3 মাসের মধ্যে
এই সরকারের কি এমন এমন অপকর্ম করে ফেলেছে যে তাদেরকে যারা ভুয়া স্লোগান দিল তারা হাসিনাকে তো কোনোদিন পারলো না, হাসিনার কোনোদিন কোনো ইয়াতে তারা বাধা প্রদান করতে পারলো না। এটা কি এই স্বাধীনতার নামে শালীনতা বর্জিত কাজ না? এটা কারা করলো? ওটাও তো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। এমন একটা গোলমাল পরিস্থিতি। এখন আবার আজকে জামাতের সেক্রেটারি জেনারেল বরিশালে এক মিটিংয়ে বক্তৃতায় গিয়ে ওইটা আবার কোট করলেন যে এখনই ভুয়া স্লোগান দিচ্ছে জনগণ, সেই জনগণটা কারা সেটা কিন্তু খুঁজে দেখা দরকার। মজিবুল ইসলাম শাহীন, এই যে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা, ভাইরাল হওয়ার চেষ্টা একটু যুক্ত করতে চাই। শুধু তো ঝিনাইদহের ঘটনা বলছি, যখন আলোচনায় আমরা আছি তখন পর্তুগালের লিসবনেও কিন্তু আপনি জানেন যে এনসিপির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের উপর হামলা, ডিম নিক্ষেপ হয়েছে। এই যে এনসিপির উপর কি মানে আক্রোশটা কেন, আসলে কারণটা কি? এনসিপির দেখেন বর্তমানে এনসিপি বিরোধী দলে আছে, তার মানে সরকারি দলের যারা আছে, যে আপনার ছাত্র দল, যুব দল, এনসিপিকে ডিমিনিশ করার জন্য তাদের একটা মাথায় চিন্তা বা প্রচেষ্টা আছে, যেটা দেখা যাচ্ছে আপনার সামগ্রিক নিউজের মধ্যে। একইভাবে এনসিপির সবচেয়ে বড় শত্রু তো আওয়ামী লীগ, কারণ এনসিপির যারা নেতৃত্বে আছেন এরাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন এবং তাদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের বিপ্লব হয়েছে, মানে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ওখানে ওই সময় অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে অনেক পরে এসে। তো শুরু থেকে আন্দোলনটা বজায় রাখে বা আন্দোলন ফাইনালি এদের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের কারণে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে, তারেক রহমান দেশে আসছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। সারা বাংলাদেশের ওই সময় যারা জামাত বিএনপি ছিলেন বা অন্যান্য সাধারণ মানুষ ছিলেন, ইভেন অনেক মিডিয়া কর্মীরাও মুক্তি পেয়েছেন। এখন আপনি দেখেন সেই আওয়ামী লীগের লোকজন সারা বাংলাদেশে, মানে আপনার সারা দেশে আছে, বাংলাদেশে আছে প্লাস বাহিরেও আছে। এখন যেখানে এনসিপি পায় সেখানে যদি এখন হামলা করা যায়, আওয়ামী লীগ যদি হামলা করে তো বিএনপি তো খুশি হবে, তো ঠিক আছে এনসিপি বিরোধী দলে আছে, হামলা করি, তাহলে তো ভালোই হলো, এনসিপি শেষ হয়ে যায়। এই যে ডিভাইড অ্যান্ড রুল বা ডিভাইড অ্যান্ড হামলা যদি আমরা বলি, ভাগ করে হামলা করা, এখন এনসিপি শেষ করে দাও, কয়েকদিন পরে জামাতকে ধরবে, এরপরে বিএনপিকে ধরবে। বিষয়টা হলো এরকম। আপনি দেখেন আওয়ামী লীগের সময় কি হয়েছে, আওয়ামী লীগ কিন্তু শুরুতে কিন্তু প্রথম প্রকোপ গেছে জামাতের উপরে, জামাতের নেতাদের ফাঁসি দিয়েছে, জামাতকে একঘরে করে ফেলছে, জামাতকে সারা বাংলাদেশ থেকে তার কার্যক্রম প্রায় নিষিদ্ধ করে ফেলছিল, এরপরে ধরেছে বিএনপিকে। আপনি দেখেন মানে ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে কিন্তু আছে যে এই বিএনপিকে নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনার আন্দোলন মানে বক্তব্যের মধ্যে আছে খালেদা মানে ইয়াকে শেষ করে দিতে হবে। আপনার বক্তব্য যদি ধরি, এখন কথা আওয়ামী লীগ এই কাজগুলো করে, হ্যাঁ সেটা দেশে হোক বিদেশে হোক যেখানেই হোক, তাহলে বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপাচ্ছেন। এই যে এখানে চাপাচ্ছে কেন? আপনি দেখেন, আপনি সোশ্যাল মিডিয়ায় যখন আপনি যাবেন, আপনি দেখেন একজন এনসিপি নেতাকে উপর কেউ হামলা করলে, একজন এনসিপি নেতার কোনো বিষয়ে নিউজ হলে, এগুলো ভাইরাল এখন মানে কারা করতেছে, হাসাহাসি রোল পড়ে যাচ্ছে এবং এটাকে মানে বুক ফুলিয়ে কথা বলা যায় এনসিপি খারাপ, এটা খারাপ, ওটা খারাপ। এনসিপিকে খারাপ বানানোর জন্য সেই কেয়ারটেকার আমল থেকে এই পর্যন্ত চেষ্টা করা হচ্ছে এবং এনসিপির শত্রু হলো সবাই, এনসিপির বন্ধুর সংখ্যা এখন কম। যে এনসিপিকে কোনোভাবে যদি শেষ করে দেওয়া যায় তা আমরাই তো বাংলাদেশে আছি, কেউ কথা বলার নাই। এই নাসিরুদ্দিন পাটোয়ারির বিষয়ে ভাই যেটা বললেন যে এখানে আপনার রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য গিয়েছে কিনা, আপনি দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি সেই রমজান মাস থেকে প্রত্যেক মসজিদে 30 দিন 30টা মসজিদে আপনার তারাবি পড়েছে। এখন সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদে গিয়ে সে আপনার জুমার নামাজ পড়তেছে। অন্য কোথাও তো ঘটনা ঘটে নাই, তাহলে ওখানে কেন ঘটলো? ওখানে যে ঘটনাটা ঘটলো সেখানে ছাত্রদল বা বিএনপিকে কেন দায় দেওয়া হলো? কারণ সেখানে আপনি দেখেন ছাত্রদল, যুব দলের নেতাদের বক্তব্য আছে, এখানে খুবই স্পষ্ট ভিডিও আছে, হামলা করছে। এবং ভাই যেটা বললেন যে ওখানে ফায়দা হাসিলের জন্য সেলফি স্টিক কেন নিয়ে গেল, সেলফি স্টিক তো নিয়ে নাসিরুদ্দিন যায়নি, এখানে একজন বাহির থেকে নিয়ে আসতে পারে। কে নিয়ে আসছে? ওই লোক যদি নিয়ে আসে বা সে যদি অন্য কারো কাছ থেকে নেয়, সেটা তো দায় হলো তাদের হবে। এবং যেই নিউজ ভাই রেফার করলেন সেই নিউজের মধ্যে স্পষ্ট করে বলা আছে যেটা বাহির থেকে একজন এসে ওকে দিয়েছে, ও পরে সেটা আরেকজনকে দিয়ে দিয়েছে। এখন এই পকেটে রাখা, বের করা, যেই সময়টা কেন ঘটলো, সিরিজ অফ ভিডিও আছে এখানে। এই ভিডিওগুলো থেকে তো আইডেন্টিফাই করা যায় এবং ওটা অস্ত্র নাকি কোনো সেলফি স্টিক না কি, এটা কিন্তু বের করা যায়। সুতরাং নাসিরুদ্দিন পাটোয়ারি তো সেই রমজান মাস থেকে চলে আসছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যদি হতো তাহলে তো এখানে গিয়ে ঘটনা ঘটতো না। ওখানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাধা দেওয়ার জন্য, সেজন্য সারা দেশে ঘুরতে না পারে, সেজন্য এনসিপির জন্য জনসমর্থন আদায় করতে না পারে, এই জন্য এই কাজটা কিন্তু করা হয়েছে। আমি মনে করি উল্টা ওখানে স্থানীয় যারা আছে এরাই হলো এটার জন্য দায়ী, ছাত্রদল এবং আপনার যুব দলের নেতাকর্মীরা, তারা একটা ফায়দা হাসিলের জন্য এবং সারা বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করেছে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এই যে এনসিপি তো দিন দিন বন্ধুহীন হয়ে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয়, এর কারণ কি? এনসিপির প্রথমেই আমি বলি নেই যে এখন একটা কিছু কিছু মানুষের রোগ হয়ে গেছে। যেমন স্বাধীনতার পরে
সকল মানুষের অবদানকে ভুলে গিয়ে আওয়ামী লীগ সবসময় বলতো যে এটা আমাদের অবদান, মুক্তিযুদ্ধকে আমাদের কুক্ষিগত করা। কুক্ষিগত করা। এখন এই যে কথাটা বলতে গিয়েই বলতেছে যে দেখেন এদের নেতৃত্বে তো সব কিছু হয়েছে। হ্যাঁ আসছে, পরে আসছে, হ্যাঁ অবশ্যই তাদের যে কোটা যে আন্দোলন ছিল সেই আন্দোলনের উপরে যখন হামলা আক্রমণ হয়েছে তখন তো সারা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সকল মানুষ সেই জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তা আমার বারবার দরকারটা কি তার নেতৃত্বে করেছিল। সেই দিন এই যে আপনার আসিম মোহাম্মদ সুজিব ভুইয়া বা এই যে আমাদের নাহিদ ইসলামরা কোন জায়গায় ছিল? ওই যে ভাতের হোটেলে তো ছিল। ওই ভাতের হোটেল থেকে বসে টক 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 করে লিখিত বক্তব্য কি পড়তেছিল যে শেষ, এখান থেকে আমাদের আর কোনো ইয়ে নাই, এখান থেকে আমাদের সমস্ত কিছু শেষ। আগের দিন রাতে হাসানাত আবদুল্লাহ সার্জিস আলম আপনার গভীর রাতে আইনমন্ত্রী বাসা থেকে কয়েক মন্ত্রীর সঙ্গে বৈঠক করে বের হয়ে কে বলেছিল যে এই সমস্ত জেলা অপরায় সমস্ত ইসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তো এই জিনিসগুলি হয় কি বিতর্ক করার জন্য না, অবশ্যই তাদের অবদান আছে। এবং প্রথম দিকে ছাত্রদের আন্দোলন সবার সম্মিলিত প্রয়াসী এই যে বারবার বলার যে প্রবণতাটা এখান থেকে আমাদের বেড়ে যাওয়া উচিত। এখন আপনি বলছেন এনসিপি বন্ধুহীন হয়ে যাচ্ছে, এটা তো আমার বক্তব্য না। তাহলে এনসিপির নেতৃত্বে ওই 24-এর যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে এই দেশের মানুষ নাকি বিপক্ষে? অবশ্যই পক্ষে। তো যদি পক্ষে হয় এবং সেটার নেতৃত্বে যদি এনসিপির এই নেতারাই থেকে থাকে তাহলে এনসিপি এখন বন্ধুহীন হয়ে যাচ্ছে কিনা? আমি বলি নাই, এটা এনসিপির নেতাই বলেছেন। না, বন্ধুহীন হয়ে গেছে কথাটা কিন্তু বলিনি। তাহলে এই যে সব এনসিপিকে শত্রু হিসেবে গণ্য করার চেষ্টা করা হচ্ছে। না, চেষ্টা করা হচ্ছে এখন বলতে পারেন, বাট বিষয়টা হচ্ছে যে এই যে রাজনীতিতে ভাষাগত, শব্দগত, গুণগত এবং বক্তব্যের মধ্যে পরিমার্জন, কি বলে, ভদ্রতা, সভ্যতা, অভদ্রতা, এই জিনিসগুলির কারণে কিন্তু তাদের আর একটা তো আছেই, সেটা হচ্ছে যে আপনার ওই যে ড্রয়িং রুমে ঢুকে যাওয়া প্রধান উপদেষ্টার, তারপরে ডিসির অফিসে ধাম করে ঢুকে যাওয়া, ডিসি সাহেব মিটিং আছে, না মিটিং আছে এখন যেতে পারবো না, আর কিসের মিটিং আছে, আমরা এনসিপি থেকে আসছি। ডিসি সাহেব বলছে তাহলে ঠিক আছে 2জনকে আসতে পারবো না, 2জন আমরা 6জন আছি, 6জনই যাবো, কারণ 6জনকে যাইতে দিতে হবে। এই যে ব্যবহার করে যে আমরা এনসিপি আসছি বা আমরা এই জুলাই আন্দোলনের নেতা আসছি, অফিসের মধ্যে গিয়ে মাস্তানি করা, এরপরে দেখা গেছে যে এক বাড়ি থেকে টাকা 10 লাখ টাকা নিয়ে আসছে, বর্তমানে এমপি যিনি এনসিপির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব, নাম নাই বললাম, ধানমন্ডি থানায় গিয়ে পুলিশের সঙ্গে করতে গিয়ে সেখানে তার আসামি থেকে ছাড়াই নিয়ে আসতে গেছে। পরিচয় কি? পরিচয় হচ্ছে আমি এনসিপি। এই কালচার তো আমাদের শেখার ছিল না। আজকে যে মব নামক একটা জিনিস সমাজে ভাইরাল কেন? এই মানে অসঙ্গত কাজের কারণে। আমি সব যেই বিষয়টা শেষ, সেটা হচ্ছে যে এই বিতর্কটা বন্ধ করা উচিত এবং বিএনপি কখনোই খুশি না আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের উপরে কোনো আক্রমণ হামলা হলে আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং তাদের পাশে আমরা থাকতে চাই। কিন্তু তাদের রাজনীতিতে সভ্যতা, ভব্যতা, শালীনতা এটা শিখতে হবে, মানতে হবে এবং ফিরে আসতে হবে। জি, মজিদুল শাহীন, এই যে সভ্যতা, ভব্যতা এবং যা যা শেখার, শিখবেন এবং ফিরবেন রাজনীতিতে। আমাদের বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে রাজনীতিতে ফিরে আসতে মানুষের হলো শর্ট মেমোরি আর কি, ভুলে যাওয়ার সংস্কৃতি আর কি। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব মানে দিয়েছেন, ভাই বলেন ভাতের হোটেল থেকে তারা আন্দোলনকে অব্যাহতি দিয়েছেন। তা আন্দোলন চালিয়ে নিল কারা? কোন ছাত্ররা? এদের মধ্যে সমন্বয় ছিল কিনা? একজনকে ধরে নিয়ে গেলে বাকি অন্য যারা নেতৃত্ব দিয়েছে তারাই তো আন্দোলনটা কন্টিনিউ করেছে। এবং শেষে এসে নাহিদ, আসিফ, হাসনাতরা, কি বিএনপির ভূমিকা ছিল না? আমি বলি হাসনাতরা বের হয়ে এসে যে আপনার আসিফ ঘোষণা দিল যে 6 আগস্ট না মার্চ টু ঢাকা হবে হলো মানে 5 আগস্ট, এগুলো কারা করেছেন? বিএনপির ভূমিকা এগুলো আমরা ভুলে গিয়েছি। বিএনপির ভূমিকা ছিল নাহিদ ইসলাম সংসদে শেষ দিনে চমৎকার করে তার 31 মিনিটের বক্তব্য কিন্তু কথাটা বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন এই আন্দোলনের সাথে আমরা নাই, এটা ছাত্রদের আন্দোলন। এবং তার বক্তব্যটা ওই সময় ঠিকই ছিল, নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন। আপনি যদি বক্তার বক্তব্যটা আপনি দেখেন, সে কিন্তু সবাইকে ক্রেডিট দিয়েছে, বিএনপি, জামাত বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সবগুলো দল, গোষ্ঠী, সমাজের মানুষজন, সাধারণ মানুষ সবাই এখানে সম্পৃক্ত ছিল। কিন্তু কথাটা হলো এখন এসে এমন একটা পর্যায়ে চলে গেছে, যেহেতু এখন এনসিপি বিরোধী দলে আছে,
সুতরাং তাকে মেরে ফেলতে হবে, তাকে শেষ করে দিতে হবে, তাহলে তো আমরা একা হয়ে যাব, আমরাই বাংলাদেশটাকে চালাবো। এরকম একটা মানসিকতা যখন বিএনপির লোকজন অনেকে করে, NCP এমন কোন বিরোধী দল না যে তখন আপনি তাদেরকে মেরে দেখবেন ফেলতে হবে। যে সবাই খুশি হচ্ছে, বিএনপি এটা খুশি সবাই হচ্ছে। বলতে কারা? এনসিপির একজন, সবাই বলতে যারা ফ্যাসিবাদী আমি শক্তি, শেষ করি, যারা NCP-র ফ্যাসিবাদী একজন- শক্তি তারা খুশি হতে NCP-র পারে। একজন নেতাকে মারলে এখন বিএনপি খুব খুশি হয়, এটা তো আওয়ামী লীগের খুশি হওয়ার কথা ছিল। ইভেন আওয়ামী লীগ খুশি হচ্ছে, তারা প্রচার করতেছে এবং বিএনপি সেখানে বাতাস দিচ্ছে। আমি মনে করি ভাই যেটা বলছেন যে আপনার এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা ছিল তাদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে থাকা উচিত। তা না হলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন ফিরে এসে এদেরকে কিন্তু শেষ করে দিবে, যেভাবে তারা ক্ষমতা থাকতে শেষ করতে চেয়েছিল। আমিও মনে করি এটা বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হওয়া উচিত এবং ফেসিবাদ বিরোধী যে গোষ্ঠীগুলো ছিল, রাজনৈতিক দলগুলো ছিল, তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। জি, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, একবার আপনার কাছে ওই শেষ এটাই করবো যে যে একসাথে থাকতে চান কিন্তু আপনার জন্য বাতাস না দেয়। বিরোধী দলকে বাতাস দেওয়ার এগুলো তো রাজনৈতিক ভাষা। বিরোধী দল যদি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে, সরকারি দল যদি তাদের সরকারি দায়িত্ব পালন করে, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা মাঠে ময়দানে একসাথে কাজ করেছি, শুধুমাত্র নিজের ক্রেডিটটাকে বারবার সামনে না এনে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি দেশ গঠন, গণতান্ত্রিক সমাজ এবং কল্যাণমূলক নতুন বাংলাদেশ গড়ার পক্ষে যদি একসাথে ভূমিকা পালন করি, যেটার কিছুটা নজির কিন্তু গত পার্লামেন্টে হয়েছে, এবং বিরোধিতাও করেছে, আবার দেশের প্রয়োজনে একসাথে কথা বলেছে। আমাদেরকে এভাবেই একসাথে চলতে হবে। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার আগামী সপ্তাহে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।